ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। ইউক্রেন যুদ্ধ, রিয়াদে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দুই পক্ষেরই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকটি হয়েছে রিয়াদে। সেখানে আসলে কি নিয়ে আলোচনা হলো? মজার বিষয় হচ্ছে ইউক্রেন যুদ্ধ নিষ্পত্তি নিয়ে বা এটির একটি গ্রহণযোগ্য সমাধান খোঁজার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সেই ইউক্রেন যুদ্ধের এই বৈঠকে বা শান্তি আলোচনার বিষয়ে যেই বৈঠক, সেখানে ইউক্রেন নিজেই অনুপস্থিত। 2022 সালের ফেব্রুয়ারিতে যে অভিযানের মধ্য দিয়ে, রাশিয়ার সামরিক অভিযানের মধ্য দিয়ে যেই যুদ্ধের শুরু হয়েছিল, সেই যুদ্ধের এই বছর কিন্তু 3 বছর পূর্তি হচ্ছে। এখন পর্যন্ত এই যুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে তথ্য আমাদের কাছে আছে, তাদের বক্তব্য হচ্ছে এখন পর্যন্ত এই যুদ্ধে ইউক্রেন পক্ষের 46,000 সেনা নিহত হয়েছে, আহতের সংখ্যা হচ্ছে 3,80,000। তাদের দাবি রাশিয়ারও ক্ষয়ক্ষতি, হতাহতের পরিমাণ 8,60,000-এর কম নয়, বেশি হবে, যদিও রাশিয়ার তরফ থেকে এই ক্ষয়ক্ষতির কোনো ধরনের তথ্য আমাদের কাছে নেই। তো এই হচ্ছে মোটামুটি ইউক্রেন যুদ্ধের যে ক্ষয়ক্ষতি। এর পাশাপাশি হচ্ছে বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া, বিভিন্ন দখল, পাল্টা দখল ইত্যাদি নানা অনেক কিছু হচ্ছে এটার সাথে জড়িত। একটি দীর্ঘ এই যুদ্ধের মীমাংসার দিকে আসলে গোটা বিশ্ব তাকিয়ে আছে, কারণ আমরা জানি এটার সাথে আমাদের জ্বালানি নিরাপত্তা যেমন জড়িত, ইউরোপের খাদ্যশস্যের সরবরাহ থেকে শুরু করে অনেক কিছু এই যুদ্ধের উপরে নির্ভর করছে। তো এই যুদ্ধের মীমাংসা খুঁজতে রিয়াদে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পক্ষ থেকে 5 জন আজ বৈঠকে বসেছিলেন। এর মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, রুশ পক্ষে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ, এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এবং বিশেষ দূত মধ্যপ্রাচ্য বিষয়ক স্টিভ উইটকফ এবং রুশ প্রেসিডেন্টের প্রেসিডেন্সিয়াল এইডি বা পরামর্শক বলতে পারি আমরা, ইউরি উশাকভ, এই 5 জন বসেছিলেন। তো কি আলোচনা হলো? ইউরি উশাকভ বৈঠকের পর আমাদেরকে যেই আন্তর্জাতিক মিডিয়াতে যেই তথ্যটি জানাচ্ছেন, বিশেষত সিএনএন, সারাদিনই সিএনএন, বিবিসি, আল জাজিরা এবং অপরাপর যে নিউ ইয়র্ক টাইমস সহ সবাই খুব গুরুত্বের সঙ্গে এই খবরটি বা এই সম্পর্কিত খবরগুলো একের পর এক প্রচার করেছে। বিবিসি লাইভ করেছে, সিএনএন লাইভ করেছে। তো সেইখানে ইউরি উশাকভের যেই বক্তব্য, সেটা হচ্ছে যে একটা গ্রহণযোগ্য বা সম্মানজনক একটি আলোচনা তাদের উভয় পক্ষের মধ্যে হয়েছে। সেই আলোচনার মধ্য দিয়ে তারা একটি গ্রহণযোগ্য সমাধানের পথে এগোতে পারবেন বলে মনে করছেন, কিন্তু পথটি কঠিন। উভয় পক্ষই বলছে পথটি কঠিন, তবে যদি চেষ্টা চালানো হয় তাহলে এই পথে হয়তো পথের শেষে আশার আলো দেখা যেতে পারে। তো এইখানে এই বৈঠকের সাথে সরাসরি যুক্ত রাশিয়ার আরেকজন, সেটা রাশিয়ার সভারেন ফান্ড, যেটা সভারেন ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ। তিনি জানিয়েছেন যে বাইডেন প্রশাসনের সময় যেই আলোচনা আসলে এগোতে পারছিল না, সেই প্রশাসনের আলোচনার চাইতে এবারের আলোচনা অনেক বেশি ফলপ্রসূ হয়েছে। এটাকে তারা বড় অর্জন হিসেবে দেখছেন এবং পেশাদার এবং ইতিবাচক দৃষ্টিতে দেখছেন এটাকে। এই আলোচনাটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কিছু কিছু জায়গায় তারা ঐকমত্যে পৌঁছেছেন। সেই জায়গাগুলো কি? জায়গাগুলো মস্কো এবং ওয়াশিংটনে দূতাবাস কার্যক্রম এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে যে বন্ধ অবস্থায় ছিল, স্থগিত অবস্থায় ছিল, সেটি পুনরায় চালু করা হবে। দ্বিতীয় গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে উভয় পক্ষ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিযুক্ত করবে, যারা এই আলোচনাটিকে এগিয়ে নিয়ে যাবে। তৃতীয় অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক সহযোগিতার পথ খোঁজার জন্য চেষ্টা চালানো হবে। এবং এই যে চেষ্টা, অর্থাৎ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক সহযোগিতার যে সম্পর্ক নবায়নের যে চেষ্টা, এই চেষ্টার সঠিক পথে এগোচ্ছে কিনা সেইটা আসলে দেখভাল করবেন আজ যে 5 জন বৈঠকে বসেছিলেন সেই 5 জন। এই 5 জন কারা? আগেই বলেছি, মার্কো রুবিও, সার্গেই লাভরভ, মাইক ওয়ালস, স্টিভ উইটকফ এবং ইউরি উশাকভ। এই 5 জন মোটামুটি তত্ত্বাবধান করবেন
প্রসঙ্গ এসেছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকে সারাদিন একটি খবর বেশ চাউর হয়েছিল যে আগামী সপ্তাহেই হয়তো দুই নেতা অর্থাৎ যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয় নেতা হয়তো সামনাসামনি বসে বৈঠক করবেন এই ইস্যুতে। কিন্তু সেটি আসলে হচ্ছে ইউরি উশাকভ বৈঠকের পরবর্তী যেই তথ্য তিনি জানিয়েছেন সেটি বলেছেন যে এখনই এই ধরনের কোনো বৈঠকের পরিকল্পনা নেই, এত দ্রুত সময় হয়তো বৈঠকটি হবে না, তবে আলোচনা যদি সঠিক পথে এগোয় এবং যদি সম্ভাবনা দেখা দেয় তাহলে চেষ্টা থাকবে এমন একটি পরিস্থিতি তৈরি করতে যেখানে এই দুই নেতা আসলে মুখোমুখি বৈঠকটি করতে পারেন। রিয়াদের এই বৈঠক নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। একদম শুরুতে যেটা বলেছি, ইউক্রেন যুদ্ধ, যদিও রাশিয়ার সেনা অভিযানের মধ্য দিয়ে যুদ্ধের সূত্রপাত, কিন্তু সারা বিশ্ব এটিকে অভিহিত করেছে ইউক্রেন যুদ্ধ হিসেবে। সেই ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা বা শান্তি প্রক্রিয়া শুরু হলো একটি মোটামুটি বেশ ঢাকঢোল পিটিয়ে, যেটা মার্কো রুবিও বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের অধীনেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব, উনিই একমাত্র লিড দিতে পারেন। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প নিজেকে অলওয়েজ নিজেকে দাবি করেন, নিজে দেওয়া একটি উপাধি হচ্ছে দ্য গ্রেট ডিল মেকার, অর্থাৎ তিনি আসলে অর্থবহ চুক্তি সম্পাদনে বেশ পারঙ্গম, এরকম একটি দাবি তিনি করেন। তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিও সেই দাবির পালে হাওয়া দিয়েছেন। তো সেখানে রিয়াদের এই বৈঠককে কেন্দ্র করে হচ্ছে যেহেতু আলোচনা, সেইখানে ইউক্রেনের বাদ পড়ে যাওয়া বা এটির অন্য পক্ষ, এটা ইউরোপের ইন্টারেস্ট পয়েন্টের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইইউ বা ইউকে কোনো পক্ষকেই আসলে এই আলোচনায় আনা হয়নি। তো সেখানে নানা ধরনের সমালোচনা আসছে। সিএনএন একটি প্রতিবেদন করেছে, সিএনএনের প্রতিবেদনে সরাসরি বলা হয়েছে যে রাশিয়ার পক্ষ থেকে এমন কিছু প্রস্তাব উত্থাপন করা হয়েছে যেই প্রস্তাবগুলো আসলে এই আলোচনা বানচাল করে দেওয়ার জন্য যথেষ্ট। কি সেই প্রস্তাবটি কিন্তু বৈঠকে উত্থাপিত হয়নি। প্রস্তাবটি উত্থাপন করেছিলেন ভাসিলি নেবেনজায়া, তিনি হচ্ছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি হচ্ছে সোমবার দিন অর্থাৎ গতকালকে 4টি বিশেষ প্রস্তাব উত্থাপন করেন, যেগুলো পরিপালন করা হলে এই ধরনের একটি আলোচনা ফলপ্রসূ হতে পারে বলে রাশিয়ার পক্ষ থেকে তিনি জানিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে ক্রিমিয়া সহ 5টি অঞ্চল ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ রাশিয়া এই 3 বছরের অভিযানে ইউক্রেনের যেই অঞ্চলগুলোর মোটামুটি 70 থেকে 99% জায়গা দখলে নিয়েছে, সেই 4টি জায়গা এবং সাথে ক্রিমিয়া, এই 5টি জায়গাকে হচ্ছে ছেড়ে দিতে হবে। এবং সেইখানে হচ্ছে গণভোটের রেফারেন্স টেনে নেবেনজায়া বলেছেন যে এইটা হচ্ছে রাশিয়ান কনফেডারেশনের সাথে যুক্ত হবে। দ্বিতীয় দাবিটি হচ্ছে জেলেনস্কিকে পদত্যাগ করতে হবে। তাদের ভাষ্যমতে জেলেনস্কির কোনো বৈধ অবস্থান নেই ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার বা ইউক্রেনকে নেতৃত্ব দেওয়ার। তৃতীয় হচ্ছে যেই দাবিটি আসলে যেই নিরাপত্তা ইস্যুর কথা তুলে এই অভিযান শুরু হয়েছিল, সেই দাবিটি হচ্ছে 3 নম্বরে বলা হচ্ছে, সেটি হচ্ছে কোনো ব্লক বা জোটে যেতে পারবে না ইউক্রেন। কোনো ব্লক বা জোট বললে আরও পরিষ্কারভাবে বলতে গেলে ন্যাটো জোট, যেই টোটাল ইউরোপীয় যেই জোটের সাথে, সামরিক জোটের সাথে ইউক্রেন যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা অনেক আগে থেকে প্রকাশ করে আসছে এবং যা প্রায় হয়ে যাচ্ছিল, সেই মোমেন্টেই আসলে হচ্ছে রুশ অভিযানটি শুরু হয়েছিল। এবং সেই অভিযানের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত 3 বছর ধরে এই যুদ্ধটি চলছে। আজ এদিকে হামলা করে তো কাল ওদিকটাতে হামলা হয়, এবং এভাবে হচ্ছে দোনেৎস্ক, জাপোরিজিয়া, খেরসন এবং লুহানস্ক এই অঞ্চলগুলোর অন্তত 70 থেকে 99% এখন আক্ষরিকভাবেই হচ্ছে রুশ নিয়ন্ত্রণে রয়েছে। তো সেই কোনো ব্লক বা জোটে যেতে না পারার যে বিষয়টি, অর্থাৎ ইউক্রেনকে কোনোভাবেই কোনো জোটে, বিশেষত ন্যাটো জোটে যেতে দেওয়া হবে না, এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন নেবেনজায়া। সাথে তিনি জানিয়েছেন ইউক্রেন হতে হবে একটি নিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ ইউক্রেন কোনো ধরনের কোনো জোটে অবস্থান নিতে পারবে না। তো সেই ক্ষেত্রে এই আঞ্চলিক জোটের মধ্যে আমরা জানি এদিকে বিআরআই প্রকল্প চলছে চীনের, বা ওইদিকে ন্যাটোর জোট চলছে, বা ইউএসের বেশ কিছু আঞ্চলিক জোটের তৎপরতা আছে এই অঞ্চলে। কোনো জোটেই আসলে ইউক্রেনকে যেতে পারবে না। সাথে আরেকটি ইন্টারেস্টিং দাবি জানিয়েছেন, সেটি হচ্ছে ইউক্রেনকে পুরো মাত্রায় বেসামরিকীকরণ করতে হবে, অর্থাৎ কোনো ধরনের সামরিক শক্তির জায়গায় ইউক্রেনকে প্রায় নিউট্রাল করে ফেলার একটা প্রস্তাব তারা দিয়েছেন। আরেকটি প্রস্তাব হচ্ছে শান্তি আলোচনার বাইরে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য
এই দুটি যেন শান্তি আলোচনার বাইরে থাকে। এটা একদম পরিষ্কার প্রস্তাব, এবং এক্ষেত্রে এই দুটি অংশকে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য এই দুটিকে কেন তারা কারণ হিসেবে বলছে এই দুটি অংশ হচ্ছে পুরোপুরি অবিশ্বস্ত। তো এই হচ্ছে নেবেনজায়ার প্রস্তাব, এবং এই প্রস্তাবটি সোমবার দিন উত্থাপন করা হয়, মঙ্গলবার আজ হচ্ছে সেই বৈঠকটি হয়েছে। সেই বৈঠকের পর কিন্তু আমরা ইউরি উশাকভ বলি বা লাভরভ বলি বা হচ্ছে মার্কো রুবিও বলি, এই প্রস্তাবগুলোর বিষয়ে তাদের কাছ থেকে কোনো ধরনের সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে মার্কো রুবিও যেই প্রসঙ্গগুলো উত্থাপন করেছেন, মার্কো রুবিও বলছেন যে একটি বেশ উল্লেখযোগ্য আলোচনা হয়েছে, রাশিয়ার উপরে আরোপিত নিষেধাজ্ঞাগুলো নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে ইতিবাচক এক ধরনের মনোভাব তারা প্রদর্শন করেছেন, এবং মস্কো এবং ওয়াশিংটনে উভয় পক্ষের দূতাবাস পুনরায় চালুর বিষয়ে তারা বেশ উভয় পক্ষ বেশ প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের বক্তব্য আমরা মার্কো রুবিওর কাছ থেকে পেয়েছি। কথা হলো যে যেই অংশগুলোকে আসলে বাদ রাখা হলো, সেই ইউক্রেনের জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট, তিনি কিন্তু একই দিনে আসলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠক করেছেন। রিসেপ তাইয়েপ এরদোয়ান, বলে রাখা ভালো, রিসেপ তাইয়েপ এরদোয়ান তুরস্কের পক্ষ থেকে জানিয়েছেন তিনি এই শান্তি আলোচনায় তিনি মধ্যস্থতা করতে চান। তো সেই আলোচনাটি, সেই প্রস্তাবটি রাশিয়া বা যুক্তরাষ্ট্র কোনো পক্ষ থেকেই আসলে এই বিষয়ে কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে জেলেনস্কি সেই কমেন্টটি করেছেন যে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ইউক্রেনকে বাইরে রাখলে কোনো ধরনের ফলপ্রসূ সমাধানে বা গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যাবে না, তিনি সেই হুঁশিয়ারিটি দিয়েছেন। তবে এই হুঁশিয়ারি আবার হচ্ছে রুশরা এক কথায় উড়িয়ে দিচ্ছেন যে জেলেনস্কির কোনো বৈধ নেতৃত্ব নেই, তারা এক কথায় ওটা বাদ দিয়ে দিয়েছেন। দেখা যাক ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাজ্য তারা কি বলছে। তারা বলছে যে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লিয়েন তিনি সোমবার দিন একটি আলোচনা করেন। সেই আলোচনায় তিনি বলেন যে হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সীমান্তের অখণ্ডতা, এই তিনটি বিষয়কে ন্যায্যতা দিয়ে, এই তিনটি বিষয়কে মেনে নিয়ে হচ্ছে সমাধান হতে হবে। তো সেই জায়গাটায় কিন্তু নেবেনজায়ার বক্তব্য বা একই দিনে সোমবার দিন যে প্রস্তাব তিনি উত্থাপন করেছেন, সেইখানে দোনেৎস্ক, ক্রিমিয়া, জাপোরোজিয়া, খেরসন এবং লুহানস্ক এই 5 অঞ্চলের নিয়ন্ত্রণ দাবি করে বসা রুশদের পক্ষ থেকে অলরেডি খারিজ হয়ে গেছে। দ্বিতীয় যে পয়েন্টটি তিনি বলেছেন যে সেটি খুব গুরুত্বপূর্ণ, ইউরোপীয় ইউনিয়ন পূর্ণ শক্তি দিয়ে ইউক্রেনের পাশে থাকবে বলে তিনি জানিয়ে দিয়েছেন, এবং এই পূর্ণ শক্তি দিয়ে থাকা, তারা বলছেন যে প্রয়োজনে তারা হচ্ছে সামরিক সহায়তা পাঠাবেন, এবং একই ধরনের বক্তব্য কিন্তু আমরা পাচ্ছি যুক্তরাজ্যের পক্ষ থেকে। তারাও বলছেন, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি তিনি পরিষ্কার বলেছেন যে প্রয়োজনে যুক্তরাজ্য নিজের ফোর্স ইউক্রেন গ্রাউন্ডে পাঠাবে। তো সেই ক্ষেত্রে এক ধরনের বিবদমান পরিস্থিতি তৈরি হয়। কথা হলো যে ইউরোপ যেখানে হচ্ছে মার্কিন শক্তির উপরে নির্ভর করে, বা ন্যাটোর প্রায় অধিকাংশ ব্যয় যেখানে হচ্ছে যুক্তরাষ্ট্র মেটায়, সেখানে আসলে এই ধরনের কড়া বক্তব্য আসার কারণটা কি? আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের অনেক আগে থেকে একটি অভিযোগ হচ্ছে যে ন্যাটোকে কেন হচ্ছে এত টাকা আমি দেব, ন্যাটোর কাছ থেকে আমি কি পাই, ইউরোপের নিরাপত্তা বিধানের জন্য আমি এত ব্যয় কেন করব। এবং যুক্তরাষ্ট্র বহুদিন ধরে, এটা শুধু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নয়, এরপরে বাইডেন প্রশাসনের তরফ থেকেও একই ধরনের একটা দাবি ছিল যে ন্যাটোর প্রতি বা হচ্ছে প্রতিরক্ষা খাতে ইউরোপের দেশগুলো যেন তাদের প্রতিরক্ষা খাতের ব্যয় বাড়ায়। তো সেই প্রসঙ্গে হচ্ছে জন হিলি একটি হিসাব তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে এবারের বাজেটে হচ্ছে যুক্তরাজ্য প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে $380 কোটি মতো করেছে, যা হচ্ছে যুক্তরাজ্যের মোট জাতীয় উৎপাদন জিডিপির 2.5% উন্নীত করার লক্ষ্য তারা নির্ধারণ করেছে। বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের দাবি হচ্ছে এই ব্যয় হতে হবে যুক্তরাজ্যের জিডিপির 5%, অর্থাৎ এক্ষেত্রেও যুক্তরাজ্য অনেকখানি পিছিয়ে আছে। তো ইইউ এবং যুক্তরাজ্য অনেকটাই আগ্রাসী বক্তব্য দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা ইতোমধ্যে বুঝে গেছে যে ব্যয় সংকোচনের নীতি, বা যেই ধরনের আপনারা জানেন যে ইউএসএআইডির সংকোচন বা হচ্ছে যুক্তরাষ্ট্রের যেই সহায়তা প্রোগ্রামগুলো আছে সেখান থেকে তহবিল সংকুচিত করে আনার যে ধরনের পদক্ষেপ নিয়েছে, জাতিসংঘের বিভিন্ন কমিশন থেকে যেভাবে নিজেকে উইথড্র করা হচ্ছে, প্যারিস ক্লাইমেট প্যাক্ট থেকে যেভাবে নিজেকে উইথড্র করেছে যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে হচ্ছে ন্যাটোর উপরে
ছুরিটি অচিরেই হয়তো চালাতে পারে ট্রাম্প প্রশাসন। সেই আশঙ্কা থেকে আসলে নিজেদের শক্তিমত্তা বাড়ানো এবং নিজেদের নিরাপত্তা বিধানের জন্য নিজেরা কিছুটা একাট্টা হওয়ার চেষ্টা তারা করেছে। এই কারণে প্যারিসে তারা জরুরি সভা করেছিল। সেই সভাতে এক ধরনের এই নিরাপত্তা বা প্রতিরক্ষা ব্যয় বাড়ানো বা নিজেরাই হচ্ছে ইউক্রেনের সাথে যুক্ত হয়ে বা ইউক্রেনের পাশে থাকার এক ধরনের প্রত্যয় তারা ব্যক্ত করেছে। এখানে গুরুত্বপূর্ণ আরেকটি পক্ষ হচ্ছে চীন। চীন কি বলছে? চীন মাঝখানে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয় এর মাঝামাঝি একটা পর্যায়ে গিয়ে চীন কিন্তু মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু কোনো পক্ষই আসলে চীনকে সেভাবে আস্থায় নিতে পারেনি। আস্থায় না নিতে পারার একটি বড় কারণ হচ্ছে চীনকে রাশিয়ার বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করা। অর্থাৎ মধ্যস্থতাকারী যদি হচ্ছে একটি পক্ষের বিবদমান একটি পক্ষের যদি বন্ধুস্থানীয় হয় তাহলে এই মধ্যস্থতা ফলপ্রসূ হবে না, এই ধরনের একটি অভিযোগ তুলে চীনকে বাইরে রাখা হয়েছিল। এক্ষেত্রে যদিও প্রকাশ্য বক্তব্য এটি, আমরা ভালো করেই জানি চীনের সাথে হচ্ছে বিশেষত যুক্তরাষ্ট্রের যে দ্বন্দ্ব, বাণিজ্য যুদ্ধ এখন চলমান। বাণিজ্য যুদ্ধের বাস্তবতায় দাঁড়িয়ে বা যে ধরনের প্রযুক্তি সম্প্রসারণ বলি, 5G নিয়ে এক ধরনের লড়াই তাদের মধ্যে হয়েছে, সব মিলিয়ে আসলে চীনকে যুক্তরাষ্ট্র অন্তত আস্থায় নিতে পারবে না বা পারেনি। যুক্তরাষ্ট্র আস্থায় নিতে না পারলে ইউরোপের সেই সক্ষমতাই নেই যে চীনকে দিয়ে মিডিয়েটরের ভূমিকা পালন করানোর। সুতরাং চীনের এখানকার যে বক্তব্য, চীনের বক্তব্যটি হচ্ছে তারা বলেছে অল পার্টিজ, সকল পক্ষকে নিয়ে আলোচনা হতে হবে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু ইঙ্গিতটি ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের দিকে যায়, তাদেরকে যুক্ত করা এবং ইউক্রেনকে অবশ্যই যুক্ত করা। যদিও চীনের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে এই অল পার্টিজ বলতে আসলে কারা কারা সে ধরনের কোনো কিছু সুস্পষ্ট করা হয়নি। তো এখন পর্যন্ত রাশিয়া আসলে যে ধরনের, রাশিয়ার পক্ষ থেকে যে ধরনের প্রস্তাব, বিশেষত জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার যে রাষ্ট্রদূত তিনি যে প্রস্তাবগুলো তুলেছেন সেইটার পরিপ্রেক্ষিতে যদি আগায় তাহলে বলতে হবে যে এই আলোচনা ফলপ্রসূ করাটা অনেকটা পাহাড় ডিঙানোর মতো একটা বিষয় হয়ে উঠতে পারে। তবে এক্ষেত্রে মার্কো রুবিওর যেই বৈঠক পরবর্তী যে সংবাদ সম্মেলন, সেখানে একটি প্রশ্ন তাকে করা হয়েছিল যে রাশিয়ার উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার বিষয়ে আসলে কি আলোচনা হয়েছে। তো সেখানে রুবিও যেটা জানাচ্ছেন সেটা হলো যে এক ধরনের ইতিবাচক আলোচনা হয়েছে, আস্তে আস্তে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে কিছু কিছু নিষেধাজ্ঞা হয়তো তুলে নিতে পারে এবং ইউরোপীয় ইউনিয়নকে যুদ্ধ বিষয়ক বা যুদ্ধের সমাধান বিষয়ক আলোচনায় না ডাকলেও, যেহেতু ইউরোপীয় ইউনিয়নও এই ইউক্রেন অভিযানের কারণে রাশিয়ার উপরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেই প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন আলোচনার টেবিলে ডাক পেতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি বাঁক বলা যেতে পারে যে যুদ্ধের প্রসঙ্গে নয় বরং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে আসলে ইউরোপীয় ইউনিয়নকে ইনভলভ করার প্রস্তাব তিনি ইঙ্গিতে দিয়েছেন, কিন্তু পরিষ্কার কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি। মোটা দাগে আসলে যেই জায়গাটাতে আসলে দাঁড়াচ্ছে সেটা হলো ইউক্রেন ওয়ারকে সামনে রেখে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া আলোচনায় বসলেও তাদের মূল আলোচনাটি আসলে ঘুরপাক খেয়েছে বলা যায় অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক সহযোগিতার ইস্যুতে। এই জায়গাটি এই কারণে গুরুত্বপূর্ণ যে এই মোমেন্টে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পর যুক্তরাষ্ট্র এবং চীন বিবদমান অবস্থায় আছে। সেক্ষেত্রে এই দুই পক্ষ যদি তুলনামূলক কাছাকাছি অবস্থানে আসে, এখানে জ্বালানি তেলের ইস্যু আছে, গ্যাসের ইস্যু আছে এবং পরাশক্তি হিসেবে, সাবেক পরাশক্তি হিসেবে রাশিয়া এখনও গণ্য হয়। আমি যদি মহাকাশ প্রযুক্তির বিবেচনায় যাই, রাশিয়া এখনও সবার উপরে নেতৃত্ব দিচ্ছে বলা যায়। তো সেই জায়গাগুলো নিয়ে হচ্ছে এই দুই পক্ষ কাছাকাছি আসার চেষ্টা করছে। তো এই চেষ্টা যদি সফল হয় তাহলে বলতে হবে চীনের কপালে ভাঁজ পড়াটা উচিত এবং চীন এটাকে কিভাবে ডিল করবে বা কিভাবে এটা মোকাবেলা করবে সেটা তার ভাবার বা তার কৌশলটি কি হয় সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করা প্রয়োজন। তো দর্শক, আজ এই পর্যন্তই। দেখা যাক আলোচনা কতটুকু এগোয়। অন্তত উভয় পক্ষের যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের নামগুলো জানতে পারলে আমরা কিছুটা হয়তো আঁচ করতে পারবো আলোচনাটি আসলে কোন পথে এগোবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি।